আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে, যার বর্তমান নাম সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এই হাসপাতালে কম খরচে চিকিৎসা হয় এটা তো অনেকেই জানেন, কিন্তু এটা কি জানেন এই হাসপাতাল তৈরির পেছনে একটা সুন্দর ইতিহাস আছে? শুধু ইতিহাস নয়, এই হাসপাতাল সম্পর্কে আরো অনেক কিছু জানবো এই হাসপাতালের কর্ণধার ডক্টর অর্ণব গুপ্তর কাছে। অনেকেই হয়তো খুব জানতে চান যে আমাদের হসপিটাল ঠাকুরপুর ক্যান্সার হসপিটাল কীভাবে হয়েছিল বা কেন হয়েছিল। আমার প্রয়াত পিতা ডক্টর সরোজ গুপ্ত, উনি কাজ করতেন চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল। তখন শুনলে অবাক হবেন, লেট 60s বা আর্লি 70s-এ সারা ভারতবর্ষে 4টে কি 5টে ক্যান্সার হসপিটাল ছিল। সুতরাং দিল্লি থেকে নর্থ ইস্ট যা যারা ক্যান্সার হতো সবাই কলকাতায় আসতো চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে চিকিৎসা করার জন্যে। ন্যাচারালি তখন সিট খুব বেশি ছিল না, অনেকে হসপিটালে জায়গা পেত না, রাস্তায় শুয়ে থাকতো, অনেকে উইদাউট ট্রিটমেন্ট ওখানেই শেষ হয়ে যেতেন কিংবা হয়তো ফেরত চলে যেতেন, বা যখন ভর্তি হতেন ততক্ষণ অলরেডি টু লেট। যেখানে বলা হয় ক্যান্সার আর্লি ডায়াগনোসিস আর্লি ট্রিটমেন্ট, সেখানে অনেকেরই খুব দেরি হয়ে যেত। হি ওয়াজ কোয়াইট অ্যান ইমোশনাল পার্সন। তো উনি ভেবেছিলেন যদি সত্যি ক্যান্সার নিয়ে কাজ করতে হয় তাহলে আমাকে এদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। তখন উনি অনেকে আইডিয়াটা শেয়ার করতে শুরু করলেন যে একটা যদি জায়গা আমি পাই, অ্যাটলিস্ট ওদের একটা মাথা গোঁজার জায়গা, যাতে একটা হোম অ্যাওয়ে ফ্রম হোম, যে কথাটা এখন আমরা প্রায় বলি, কিন্তু উনি ওই লেট 60s আর্লি 70s-এ হোম অ্যাওয়ে ফ্রম হোম কথাটা চিন্তা করেছিলেন, যে পেশেন্ট অ্যাটলিস্ট যাতে একটা থাকার ব্যবস্থা পায়। এবং সেই মতো অনেকে বলতে বলতে একটা পেশেন্ট ওনার বললেন যে ঠিক আছে, মানে ওনার পেশেন্টের ছেলে আর কি, যে আমাদের একটা জায়গা আছে প্রত্যন্ত জলাজমি ঠাকুরপুকুরে, নিতে চান নিতে পারেন, কিন্তু একটা কন্ডিশন আছে, 1 বছরের মধ্যে কিছু করে দেখাতে হবে, নাহলে জায়গাটা ফেরত দিয়ে দিতে হবে। উনি তখন সবে একটা মানে ইয়াং অঙ্কোলজিস্ট, খুব বেশি পয়সা কড়ি ছিল না, তখন উনি করলেন কি, খুব ভালো নাটক লিখতেন, অভিনয় করতেন। তো সেখানে ছোটো একটা অভিনয় করেছিলেন, কর্কট লগ্ন বলে একটা গল্প লিখেছিলেন, যেটা 1973 সালে রবীন্দ্র সদনে স্টেজ করা হয়েছিল। আমার তখন বয়স 7 বছর। তো সেখানে একটা দৃশ্য ছিল যেখানে উনি ডাক্তারকে বলছেন, ডাক্তারবাবু প্লিজ বাঁচান। তো ডাক্তারবাবু যেমন বললাম তো বেড নেই, কেন বিরক্ত করছো? তখন উনি বলছেন, কী বললেন ডাক্তারবাবু, বেড নেই? এত বড় শহর, এত বড় হাসপাতাল, আর আমার ছোট্ট দেহটুকু রাখার একটু জায়গা নেই ডাক্তারবাবু। ডাক্তারবাবু যে বাঁচতে চাই। সো ওরা এমন ইমোশনাল অ্যাক্টিং করেছেন, যারা হলে ছিল অনেকেই কেঁদে ফেলেছিল, অনেকে যে যেরকম পেরেছিল 50 টাকা 100 টাকা ওনার হাতে তুলে দিয়েছিলেন। দিয়ে সেই একটা স্টার্টিং একটা জমি পাওয়া গেল, প্রত্যন্ত জলাজমি ঠাকুরপুকুরে, একটা কিছুটা টাকা উঠলো। সে টাকা দিয়ে কী করা হলো, ভেরি ইন্টারেস্টিং। ওই জায়গাটার মধ্যে একটা ডোবা ছিল, সেই ডোবাটাকে কেটে একটা বড় ওয়াটার বডি বানানো হলো, লেক বানানো হলো। কারণ পেশেন্টরা থাকবে, ওনার মাথার মধ্যে ছিল যে একটা নিজস্ব পরিবেশ, যাতে মাঝখানে একটা সুন্দর জলাশয় থাকে, সেখানে হাঁস ঘুরে বেড়াবে, পেশেন্টরা মাছ ধরবে, শুধু মানে ওয়াটার বডি করেই ক্ষান্ত হয়নি, যে মাটিটা উঠলো সেই মাটিতে জায়গাটা ভরাট করা হলো যাতে ওখানে বাড়ি তৈরি করা যায়। এবং একটা 25টা বেডের ডরমেটরি গড়ে উঠলো, যেখানে এই পেশেন্টের থাকার ব্যবস্থা হলো। কিন্তু শুধু থাকার ব্যবস্থা করলে তো হবে না, হয়তো আশেপাশে ডাক্তার সিস্টারদের দিয়ে উনি পরিষেবা দিতে শুরু করলেন। কিন্তু ক্যান্সারের যে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করতে গেলে আবার সেই একটা অ্যাম্বুলেন্স যেটা পেয়েছেন ডোনেশনে, সেই আবার ওখানে গিয়ে লাইন দিতে হচ্ছে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে। এবং তাতে ন্যাচারালি সেই আবার ওখানে গিয়ে মানে সব কিছুই আবার আটকে যেত, যেহেতু অনেক চাপ ছিল এই হসপিটালটায়। তারপরে উনি কী করলেন যে না ঠিক আছে, এভাবে আমাকে চালালে চলবে না, একটা মানে নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ট্রিটমেন্ট সেন্টার, সবচেয়ে ভালো ভালো যাতে পরিষেবা থাকে, সেই মতো এক এক করে এখানে বাড়ি গড়ে উঠেছে। এখন যেটা 25টা বেডের ডরমেটরি দিয়ে শুরু হয়েছিল, শুনলে খুশি হবেন 311টা বেডের হসপিটাল এটা। এবং তার মধ্যে একটা বাচ্চাদের ডেডিকেটেড বিল্ডিং আছে, 50টা বেডের বিল্ডিং, যেখানে বাচ্চারা তাদের নিজস্ব প্লে রুম আছে, ক্লাসরুম আছে, তাদের টয় ট্রেন আছে। সারা পৃথিবীতে কোনো হসপিটালে টয় ট্রেন আছে বলে আমার জানা নেই, কিন্তু উনি চেয়েছিলেন যে যাতে ওদের আনন্দে রাখা যায়, এবং সেই মতো টয় ট্রেন রাখা হয়েছে। আমার দাদা হচ্ছে আর্কিটেক্ট, উনি শিকাগোতে ছিলেন বহু বছর। আমরা যখন মানে ওনার কাছে গিয়েছিলাম, উনি আমাদের সব ঘুরিয়ে দেখিয়েছিলেন। তখন মানে ডিজনিল্যান্ডে গিয়ে বাবার ওই চোখে জল, যে আমি একটা এরকম পরিবেশ করতে চাই বাচ্চাদের জন্যে। তো ফিরে এসে ওরকম একটা পরিবেশ করা হয়েছে। মাদার টেরেসা একটা চিঠি লিখেছিলেন যে তোমার বাবার অনেক স্বপ্ন আছে, দাদাকে চিঠি লিখেছিলেন যে তুমি ফিরে এসো, তোমাকে ডিজাইনে হেল্প করতে হবে। তো উনিও ফিরে এসেছেন, আমিও ফিরে এসেছি, আমি বাইরে পড়াশোনা করতে গিয়েছিলাম ইংল্যান্ডে। তো যাই হোক, সেইভাবে হসপিটালটা এখন যদি দেখেন 18টা বাড়ি, এক একটা বাড়ি খুব সুন্দর আর্কিটেকচারালি তৈরি করা, এবং পেশেন্টদের নানা রকম পরিষেবা, যেটা ডক্টর গুপ্ত সবসময় চাইতেন কি যেন রিফিউজ না হয়, সেই মতো 50% বেড আমাদের আন্ডার প্রিভিলেজদের জন্য রিজার্ভ করা আছে। শুনেছি আপনাদের এই হাসপাতাল তৈরির পিছনে কোথাও হেমা মালিনীরও অবদান আছে, তো এই বিষয়টা যদি মানে সবাইকার নাম বলে শেষ করতে পারবো না। প্রথম থেকেই অনেক মানুষের অবদান রয়েছে, যারা হয়তো মানে কেন ওনাকে দেখে ইমপ্রেস হয়েছিলেন, বা কেন বম্বে থেকে ছুটে এসে ফ্রিতে একটা ডান্স রিসাইটাল করেছেন যখন হেমা মালিনী একটা পিক অফ হার ক্যারিয়ার, যেখানে উনি সবচেয়ে তখন নাম করা অ্যাক্ট্রেস ছিলেন।
সেখানে উনি এসে ফ্রিতে করেছিলেন এবং ন্যাচারালি ওনার মোটিভেশনাল যে ইয়েটা স্পিরিটটা ছিল সেটা নিশ্চয়ই খুব স্ট্রং ছিল, যার জন্য বম্বে থেকে অনেকেই হেল্প করেছেন, কলকাতা থেকে অনেক নাম করা লোকজন এসেছেন, অনেক ফিল্ম স্টার এসেছেন, অনেক খেলোয়াড় নাম করা ফুটবলার, তারা চ্যারিটি ম্যাচ করে টাকা তুলে দিয়েছেন, অনেক অভিনেতা অভিনেত্রী, যেরকম বললাম নাম বলে শেষ করতে হবে না, সৌম্য মিত্র, তৃপ্তি মিত্র, যারা নাটক করা ছেড়েই দিয়েছিলেন ওনার জন্য আবার নতুন করে নাটক করে টাকা তুলে দিয়েছেন। এরকম ঘটনা প্রচুর আছে। সুরজিৎ সেনগুপ্ত কদিন আগে মারা গেছেন, যে ফুটবল ম্যাচটা হয়েছিল সেটা উনি অর্গানাইজ করেছিলেন। এরকম মানে নাম বলে শেষ করতে হবে না। আমাদের ওয়েবসাইট যদি আপনারা যান অনেকের নাম ছবি হয়তো দেখতে পাবেন, কিন্তু সেটা হয়তো কমপ্লিট লিস্ট না, অনেকেরই অবদান রয়েছে। এবং স্কুলের বাচ্চারা সেটা আরও ভাবলে ভাল লাগে, তারা টিফিনে পয়সা বাঁচিয়ে টাকা তুলে দিয়েছে। যারা বিধবা মানুষ হয়তো সারা জীবনে যেটুকু সঞ্চয় সেটা মানে ওনারা উইল করে গেছেন যে আমাদের অবর্তমানে মানে হসপিটালে এই ইয়েটা আসে, যেটুকু যাদের সঞ্চয় রয়েছে। এরকম অবদান অনেকের বলে শেষ করা যাবে না। তখনকার দিনে এটি একমাত্র কলকাতার মডার্ন ক্যান্সার হসপিটাল ছিল, আজ থেকে 50 বছর আগে প্রায়। তো তারপরে বহু হাসপাতাল এসছে, বহু প্রাইভেট সংস্থা আমাদের কলকাতা এবং কলকাতার আশেপাশে বহু হাসপাতাল গড়ে তুলেছে এবং প্রত্যেকটাই আধুনিক হাসপাতাল। তো আজ থেকে 50 বছর আগে যে হাসপাতালটা আধুনিক ছিল, আজ 50 বছর পর এই হাসপাতালটার কি অবস্থা? আমি তো বলবো যে এখনও আধুনিকই বলবো। আমরা হয়তো 5 স্টার বলাটা ঠিক না, 5 স্টার মানে হোটেলের সাথে কম্পেয়ার করতে হলে ম্যারিয়েট, আইটিসি ওই লেভেলে যে চিন্তা করা হয়, উই মে নট বি 5 স্টার, কিন্তু ফেসিলিটি ওয়াইজ আমাদের যা বলে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ফর ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, যা যা লেটেস্ট থাকা দরকার, পেট স্ক্যান, এমআরআই, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, মলিকুলার টেস্টিং, জিন টেস্টিং, যা যা দরকার একটা ক্যান্সার ডায়াগনোসিসে এবং ট্রিটমেন্টের জন্য আধুনিকতম অপারেশন। আই হ্যাপেন টু বি সার্জন, রেডিওথেরাপিস্ট যারা আছেন তারাও বলবেন যে সবচেয়ে ভালো রেডিওথেরাপি মেশিন এখানে রয়েছে। কিমোথেরাপি যারা দেন তাদের জন্য যা যা পরিষেবা দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে সবই এখানে হয়। এবং একটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, হয়তো কর্পোরেট থেকে আমরা যে কারণে একটু আলাদা, সেটা হচ্ছে এই পরিবেশ। মানুষ চেষ্টা করে কম খরচায় ন্যাচারালি একটা মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি করা, কিন্তু আমাদের যে পরিবেশ যদি দেখে থাকেন, 12 একর জায়গা এখানে, 4 একর জায়গা আরও বাইরে, এখানে ওয়াটার বডি, হাঁস ঘুরে বেড়াচ্ছে, এখানে টয় ট্রেন, খেলার জায়গা, অডিটোরিয়াম, পেশেন্টদের এন্টারটেনমেন্টের জন্য নানা রকম ব্যবস্থা, এটা বোধহয় খুব বেশি জায়গায় হবে না। এবং যে পরিষেবা আমরা দিয়ে থাকি যে খরচায়, বিশেষ করে আন্ডার প্রিভিলেজদের জন্য, সেটাও কিন্তু আমার মনে হয় খুব বেশি জায়গায় ভারতবর্ষে হয়তো থাকবে না। হ্যাঁ, ঠিকই। বাচ্চাদের প্রায় 90 to 100% বাচ্চারা প্রায় অনেকেই প্রায় সাবসিডাইজ ফ্রি বলা যায়, সব রকম পরিষেবা পায়। কারণ বাচ্চাদের আমরা চেষ্টা করি যাতে কেউ রিফিউজ না হয়, কারণ বাচ্চাদের ক্যান্সার 90 to 100% বাচ্চা ভালো হয়ে যায় যদি সঠিক চিকিৎসা দেওয়া যায়। দরকার হচ্ছে সঠিক সময়ে সঠিক চিকিৎসা, খরচা সাপেক্ষ ওষুধপত্র। তো সেখানে আমরাই ফান্ড রেজিং করি ডিফারেন্ট অর্গানাইজেশন থ্রু দিয়ে, আমাদের অনেক ডোনাররা সাপোর্ট করেন, যার জন্যে আমরা এগোতে পারি এবং বাচ্চাদের চিকিৎসাটা কমপ্লিট করতে পারি। দেখলে আনন্দ লাগে যখন আমাদের চিলড্রেন্স যেতে এই বাচ্চারাই বড় হয়ে তারা বিয়ে থা করে আসে, বা তারা আবার ডিফারেন্ট জায়গায় সুপ্রতিষ্ঠিত, তারা এখানে এসে প্রোগ্রাম করে, সেটা দেখে আমাদের আনন্দে বুক ভরে ওঠে। প্লেনের ককপিট থেকে ডাক্তার এবং তারপরে এত বড় একটা প্রতিষ্ঠান সামলানো, এই যে আপনার এই জার্নিটা কেমন? ওয়েল, মানে আমি সত্যি কথা বলতে, মানে অনেকে হয়তো বিশ্বাস করবে না, আমি ছোটোবেলায় খুব মানে অন্যদিকে আমার ন্যাক বেশি ছিল। ডাক্তার হওয়ার শখ কোনোদিনই ছিল না, কারণ ডাক্তারে দেখেছি মানুষের দুঃখ কষ্ট, সেই লাইনে আমার খুব একটা ছিল না। আমার অন্য আর্টিস্টিক মনে বলতে পারেন আমার ছিল যে ছবি আঁকা, মডেল তৈরি করা। আমার শখ ছিল বড় হয়ে পাইলট হব, ডাক্তার হওয়ার শখ ছিল না। ছোটো থেকেই প্লেনে ছবি আঁকা, প্লেনে মডেল তৈরি করা, এগুলো আমি প্রায় করতাম। এবং গান বাজনা, তখনকার দিনে বেহালা অঞ্চলে থাকতাম, ভালো টিচারও ছিল না, কিন্তু গিটার, পিয়ানো যখন যেরকম পেরেছি শিখেছি। এবং ডাক্তারদেরও একটা পাস টাইম থাকা দরকার, একটা হবি, যাতে সে ওইটা নিয়ে বেঁচে থাকতে পারে। নাহলে শুধুই মানুষের দুঃখ দেখলে হয়তো মাঝে মাঝে আমরাও ডিপ্রেস হয়ে যাই। অনেক আনন্দের জিনিসও দেখি, ক্যান্সার পেশেন্ট যখন ভালো হয়ে যায়, তারা যখন 10, 15, 20 বছর পরে একটা বড় অপারেশন হয়েছিল, তারা ভালো আছে, তারা এখন অন্য পেশেন্টকে নিয়ে এসছে সঙ্গে করে, সেটা দেখলে খুব আনন্দ পাই। কিন্তু সব পেশেন্ট ন্যাচারালি যদি খুব অ্যাডভান্স স্টেজে থাকে ভালো হয় না। আমাদের সবচেয়ে কী বলবো, প্রাণ দিয়ে চেষ্টা করলেও সবাইকে আমরা বাঁচাতে পারি না, অসুখটা এমনই। কিন্তু আমরা চেষ্টা করি যতটা সম্ভব অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে বেড়াতে। ডিফারেন্ট স্কুল কলেজে আমার একটা প্যাশান রয়েছে মানুষকে একটু বোঝানো যে 50% ক্যান্সার কিন্তু প্রিভেন্টেবল। সেদিকে যদি মানুষ একটু নজর দেয়, ক্যান্সার কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। আপনি বলছিলেন যে সমস্ত পেশেন্টকেই বাঁচানো সম্ভব নয়, মানে যারা ভালো হয় তারা তো মানে ডাক্তারদের মানে ভগবান হিসেবে আর কি মানে, কিন্তু এমন তো বহু পেশেন্ট আছে যারা মারা যান। এবং আমরা দেখেছি রিসেন্ট ম্যাগাজিন বা নিউজ পেপার বা বিভিন্ন টেলিভিশন মাধ্যমগুলিতে যে
উল্টো দিকে যখন একজন মানুষ সুস্থ হন না, তখন ডাক্তারদের উপর একটা দোষারোপের একটা বিষয় চলতে থাকে এবং ডাক্তাররাও ভীষণ রকম একটা চাপে থাকেন। আমরা বললামই যে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলিতে দেখি যে ডাক্তারদের সুইসাইড করার একটা ট্রেন্ড রিসেন্টলি চালু হয়েছে। তো এটা মানে এই যে মানসিক চাপ বা যারা ভবিষ্যতে যারা ডাক্তার হতে চাইছেন, তো তারা এটাকে কি করে ট্যাকেল করবেন বা এটাকে এর থেকে কি করে তারা নিস্তার পাবেন? সেই আমার মনে হয় এটা একটা মিউচুয়াল ব্যাপার। মানে আমাদের দিক থেকে, ডাক্তারের দিক থেকে একটা কর্তব্য পেশেন্টদের বোঝানো, বাইরের লোককে বোঝানো যে আমরা কি হ্যান্ডেল করছি। যদি তাদের বিশ্বাস না থাকে, নিশ্চয়ই তাদের অপশান দেওয়া উচিত। যদি মনে হয় আমাদের কাছে বিশ্বাস নেই, আপনি অন্য জায়গায় নিশ্চয়ই চিকিৎসা করবেন। এবং যতটা সম্ভব বোঝানো, যতটা সম্ভব তাকে ভালো পরিষেবা দেওয়া, তাতে বিশ্বাসটা যাতে মানুষের উপর, মানে ডাক্তারের উপর থাকে। অনেক পেশেন্ট হয়তো ভালো হয় না, কিন্তু তারা কিন্তু আমাদের সাথে এখনও যোগাযোগ রাখে, তারা এসে ডোনেশন দিয়ে যায়, যেহেতু আমরা মানে তাদের কাছে হয়তো বোঝাতে পেরেছি যে সঠিক চিকিৎসা হচ্ছে, কিন্তু রেজাল্ট সবসময় ভালো হয় না। অ্যাট দ্য সেম টাইম পেশেন্টদের এবং বাড়ির লোকদেরও বুঝতে হবে যে 2+2 4 অঙ্কের মতো আমাদের মেডিকেল শাস্ত্রে সারা পৃথিবীতে কোনো দিনই হয়নি, আর ভবিষ্যতে হবে বলে মনে হয় না। শুধু মানুষ চেষ্টা করতে পারে, ডাক্তার চেষ্টা করতে পারে, কিন্তু সবসময় যে একটা ম্যাজিকের মতো রেজাল্ট হবে, ইভেন ফর এ সিম্পল অসুখ, সিজার করতেও বাচ্চা মা মারা যেতে পারে, বাচ্চা মারা যেতে পারে, সাধারণ জিনিসে। সুতরাং ক্যান্সারে তো রেজাল্ট ন্যাচারালি সবসময় যে ভালো হবে তার কোনো কথা নেই। সেই মানুষকেই বুঝতে হবে। আর মানুষ যদি সবসময় একটা ব্লেম গেম যদি হয়, যে ভালো হয়নি ডাক্তারকে ধরো, হসপিটালে ভাঙচুর করো, এই জিনিসটা যদি হয়, হোয়াট আই এম অ্যাপ্রিহেন্ডিং যে হয়তো নেক্সট 10-15 বছর পরে এই ডাক্তারি লাইনে আর কেউ আসবে না। আমার 2 মেয়ে, মানে দুজনেরই কারো ডাক্তার হওয়ার শখ ছিল না, কারণ আমার যা স্ট্রেস বা কাগজ বা ইয়েতে টিভি ইয়েতে যা দেখে রেগুলার, তাতে ওরা রীতিমতো আতঙ্কিত। এই জীবন যদি হয় তারা ওই ডাক্তারিতে, আমার আনফর্চুনেটলি আমার মেয়ে যদি ডাক্তার হতো আমি খুশি হতাম, তারা কিন্তু লাইন সিলেক্ট করেনি। শুধু আমার ধারণা নেক্সট 15-20 বছরে আস্তে আস্তে ভালো ভালো ছেলেমেয়েরা কিন্তু অনেকে ডাক্তারি প্রফেশনটা সিলেক্ট করবে না। এখন অনেক বেটার অপশন আছে, খুব তাড়াতাড়ি কেরিয়ার বিল্ড করা যায়, অনেক টাকা রোজগার করা যায়। তারা কেন এই মানে মানসিক চাপটা নেবে? সত্যি ঠিকই অনেক ডাক্তাররা সুইসাইড করে, কারণ সত্যিই যারা আপ্রাণ চেষ্টা করে মানুষকে বাঁচাবার, তাদের এগেন্সে যদি কেউ থানায় গিয়ে ডায়েরি করে, তাকে যদি অ্যারেস্ট করতে কেউ যায়, তো ন্যাচারালি তাদের তো মানে এটা ছাড়া অনেক সময় উপায় না থাকতেও পারে। তো মানুষকে বুঝতে হবে যে ডাক্তারের প্রতি একটা শ্রদ্ধা রাখা, ভালোবাসা রাখা। ডাক্তাররা অনেক কষ্ট করে ডাক্তারিতে চান্স পায়, আপনারা জানেন কতটা ডিফিকাল্ট ডাক্তারি চান্স পাওয়া, এবং সেখানে কত কষ্ট করে পড়াশুনো করে। তারা রীতিমতো রোজই প্রায় পড়াশুনো করে, রাত 12টা-1টা অবধি রোজই কাজ করে। তাদের সোশ্যাল লাইফ বলতে খুব বেশি কিছু নেই। তাদের প্রতি এইটুকু যদি আস্থা না থাকে, একটু যদি রেসপেক্ট না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু ন্যাচারালি আমাদের সামনে ভবিষ্যৎ খুব অন্ধকার। সামনের বছরই এই হাসপাতাল 50 বছর পূর্ণ করবে। তো এই 50 বছর পূর্তি উপলক্ষে কি ধরনের পরিকল্পনা রয়েছে? সত্যি কথা বলতে আমরাও খুব একটা ভেবে দেখিনি, কারণ আমাদের সবসময় মাথার মধ্যে একটাই চিন্তা থাকে, হসপিটালটাকে ভালোভাবে চালানো, পেশেন্টরা যাতে আরও এখানে আসে, আরও বেনিফিটেড হয়, যতটা সম্ভব তাদের হেল্প করা। কিন্তু হ্যাঁ, প্রত্যেক বছরে আমরা কিছু না কিছু আপগ্রেডেশন করে থাকি। আমাদের মানে রেডিওথেরাপি, যেটা বললাম, সবচেয়ে ভালো মেশিন এসছে। আমাদের সার্জিক্যাল যারা আমাদের আছি সার্জারি ডিপার্টমেন্টে, আমাদের একটা শখ আছে যে একটা রোবট, যেটা এখন জানেন বোধহয় অনেক অনেক কমপ্লিকেটেড সার্জারি, এখন অনেক কিছুতেই রোবট এসে গেছে। সার্জারি তো রোবট এখন অনেক হসপিটালে এসে গেছে এবং আসবে। খুব খরচা সাপেক্ষ, কিন্তু এটাতে সুবিধা হচ্ছে অনেক কমপ্লিকেটেড সার্জারি সার্জনরা খুব অনেক মানে সাবলীলভাবে করতে পারবে, যাতে ন্যাচারালি তার রেজাল্টটা ভালো হবে, কমপ্লিকেশন কম হবে। অনেক খরচা সাপেক্ষ মেশিন, তাদের মানে মেনটেনেন্সেরও খরচা আছে। কিন্তু আমরা যদি কোনো ডোনেশন জোগাড় করতে পারি, সেটা আমাদের 50 বছরের জন্য একটা বড় মাইলস্টোন হবে। এছাড়া হসপিটালে আরও কিছু মানে পরিষেবা ভাবা হয়েছে, যে বিশেষ করে রিসার্চের দিক থেকে যদি আরও কিছু জেনেটিক টেস্টিং আমরা করতে পারি, ক্যান্সারের আধুনিক ডায়াগনোসিস যদি আরও কিছু আমরা বাড়াতে পারি, এবং তার স্পেসিফিক ট্রিটমেন্ট, এখন ফিউচারে যেটা হবে যে মানে ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট বলে, একটা পেশেন্টকে আমরা সঠিক ডায়াগনোসিস করব, তার এক্স্যাক্টলি কী মেডিসিন হবে সেটা আমরা বুঝতে পারবো, এবং সেই মতো আমরা চিকিৎসা করব, তাতে রেজাল্ট আরও বেটার হবে। সো দ্যাটস গোয়িং টু বি দ্য ফিউচার। সবাইকে একটা একরকম ওষুধ, একরকম অপারেশন এরকম হবে না। যাকে যা লাগবে সেটা আমরা আগে থেকে বুঝে যাব যে এই পেশেন্ট এতে ভালো কাজ দেবে, রেসপন্ড করবে, সেই মতো আমরা চিকিৎসা প্ল্যান করবো। সেদিকে আমাদের এখন সায়েন্টিস্টরা কাজ করছে। ভবিষ্যতে আমরা আশা রাখবো যে এখান থেকে কিছু ভালো চিকিৎসা বেরোবে। ডক্টর সরোজ গুপ্ত, মানে আপনার শ্রদ্ধেয় বাবা, তার তো একটা ভিশন ছিল আজ থেকে 50 বছর আগে। মানে যে ভিশনটা ছিল সেটা তখনকার দিনে মানে অনেকেই হয়তো ভাবতেই পারতেন না যে এরকম একটা হাসপাতালে, মানে একটা আধুনিক হাসপাতাল করা সম্ভব। তিনি করে দেখিয়েছেন। তো আজকে 50 বছর পর আপনি কি ভাবছেন যে আর 50 বছর পর এই হাসপাতালটা কোন জায়গায় পৌঁছবে? বা আপনার কি ভিশন রয়েছে এটার পেছনে?
সত্যি কথা বলতে আমার অ্যাডমিনিস্ট্রেশনে কোনোদিন আসার ইচ্ছে ছিল না। একটা কথা বলা হয়নি, যেটা বলছিলাম যে পাইলট হওয়ার শখ ছিল। বিদেশে যখন পড়াশোনা করতাম কাছে একটা ফ্লাইং ক্লাব ছিল, তো সেখানে আমি প্লেন হেলিকপ্টার চালাবার সুযোগ পেয়েছিলাম। লাইসেন্স আমার নেই, কিন্তু আমার যে শখটা ছিল আকাশে ওড়া পাখির মতো, সেই শখটা অনেকটাই পরিপূর্ণ হয়েছে। এবং আরও কিছু আমরা করি, নাটকে অভিনয় করি। বাবার জন্মদিনে 5 ডিসেম্বরে সবাইকে ইনভিটেশন রইল যে আমরা সবাই মিলে, পেশেন্ট, স্টাফ সবাই মিলে একটা নাটক করি, যেখানে সবাই মিলে একটা আনন্দ করা। আর ডিফারেন্ট প্রোগ্রাম তো হতেই থাকে বছরে, বাচ্চাদের নিয়ে, এমনি আমাদের স্টাফেরা। তো যাই হোক, যেটা বলছিলেন যে আমাদের বাবা চলে যাওয়ার পর আমি সত্যি কথা বলতে, বাবাও চাইতেন না আমি অ্যাডমিনিস্ট্রেশনে আসি, কারণ উনি চাইতেন যে আমি সার্জিক্যাল কেরিয়ার নিয়ে বেশি ফোকাস করি। কিন্তু আনফর্চুনেটলি চলে যাওয়ার পর একটা রক্তের টান যেটা বলে, হয়তো সেইভাবে আর মানে অনেকের মধ্যে হয়তো সেইভাবে গভর্নিং বডি খুঁজে পাননি, করে আমাকেই আসতে হয়েছিল। আমার দাদা হচ্ছে অনারি সেক্রেটারি, আমি হচ্ছে ডিরেক্টর, অনেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, গভর্নিং বডি মেম্বার, ট্রাস্টি সবাই আছে, কিন্তু আমাকে ন্যাচারালি ডে টু ডে অ্যাক্টিভিটি দেখতে হয়। তো যখন এসছিলাম আমাদের হসপিটালে যখন দায়িত্ব নিতে হলো, আমার একটাই যেটা বরাবরই ইচ্ছে, এবং বাবাকেও বলতাম যে চ্যারিটেবল হসপিটাল শুড নট বি জাস্ট লাইক এ চ্যারিটেবল হসপিটাল। সস্তায় চিকিৎসা হবে, কিন্তু সব রকম আধুনিক যন্ত্রপাতি, ডায়াগনস্টিক এবং ট্রিটমেন্ট যেন থাকে, এবং সেটাই বাবা থাকতো আমরা চেষ্টা করে গেছি প্রত্যেক বছরই কিছু না কিছু ভালো ডেভেলপমেন্ট করতে, যাতে কেউ না বলে ওল্ড ফ্যাশন হসপিটাল। তো সেইভাবে আমরা ডেভেলপ করছি, এবং ভবিষ্যতেও শখ থাকবে, ইচ্ছে থাকবে আমাদের সবাইকারই, আমি যতদিন আছি এবং আমার ভবিষ্যতে যারা আসবে, যাতে হসপিটালটা 50 বছর পরে কেন পারপিচুয়ালি সাস্টেন করে। ক্যান্সার হয়তো অনেক রকম ট্রিটমেন্ট বেরোবে, যদি মনে হয় যে অপারেশনের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল বা অন্য কিছু ওষুধ এলো, সেটা না এখান থেকেই হবে, কিন্তু এই হসপিটালটা থাকবে একটা বাঙালি প্রতিষ্ঠান। সেটা আমাদের শখ, যে আমাদের ইচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করি যেন থাকে। এরকম একটা হাসপাতাল আমাদের সমস্ত বাঙালিরই গর্ব। এখন আরেকটা জিনিস আমি বলি যে আপনি আপনাদের শ্রদ্ধেয় সরোজ গুপ্তর মধ্যে একটা সৃজনশীল সত্তা ছিল, এবং আপনিও বলেছেন যে আপনিও ছোটবেলায় ছবি, গান, আঁকা এগুলো আমরা এমনকি এখন ফেসবুক হয়ে যাওয়াতে আমরা দেখি, ইভেন ইউটিউবেও আমরা যখন স্ক্রল করি বা আপনাকে যখন দেখি, আপনি ভীষণ সুন্দর গান করেন। ঠিক যেমন স্যার ভালো লিখতে পারতেন, আপনি সুন্দর গান করেন। তো আমরা চাইবো আমাদের অনুষ্ঠানটা একটা যদি গানে শেষ করা যায়। ওয়েল, একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করি তাহলে। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলো সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও।